এই বছর মূলত ঈদ করে ফেলেছি 5ই আগস্ট। আমি অনেককে দেখেছি আমার নিজের চোখে। আওয়ামী লীগও সেদিন পতাকা হাতে নিয়ে তারা আনন্দ করেছে। আমার 11টা ঈদ কেটেছে জেলখানায়, কিন্তু ওখানে প্রত্যেকের মধ্যে একটা বিরাট উত্তেজনা বিরাজ করত, কতক্ষণে মাসুদ ভাইকে বিদায় দেওয়া যায়। স্থায়ী কমিটির সদস্য যারা কথা বলেন তারা স্লিপ দিতেন ছাত্রদলের সভাপতিকে যে শিবির কথা বলতেছে, আমি নাম ধরেই বলি, আমার অহংকার আল্লাহ মাফ করুন, যে মাসুদ কথা বলতেছে, ওকে স্লিপ দিবে না, ও যতক্ষণ চায় কথা বলবে। আমার বক্তৃতা চলতেছে, একজন স্লিপ নিয়ে আসতেছে, ম্যাডাম খালেদা জিয়া ওকে থামাই দিছে, বুঝে তুমি বসো, ও বক্তৃতা যতক্ষণ দিতে চায় ও দেবে, ও যখন থামবে তখন থামবে। যে আসলে যে বয়ানগুলো 71 ইস্যু দিয়ে নিয়ে আসা হয় অথবা হচ্ছে বিভিন্ন পলিটিক্যাল গ্রাউন্ড থেকে অনেক বক্তব্য বয়ান দেওয়া হয়, তো একটা হলো বয়ান আর বক্তব্য, আরেকটা হচ্ছে আসলে আমি প্র্যাকটিক্যালি কি দেখছি। ইভেন আপনি 5 তারিখের পরের ওভারঅল কার্যক্রমগুলোকে যদি একটা কম্পারেটিভ স্টাডি করেন, যেখানে অপরাপর রাজনৈতিক দল বা জামাত ইসলামের ভূমিকা, আমি মনে করি এটা অসাধারণ অসাধারণ এবং চমৎকার। আমি বেশ কয়েকজনকে জানতে চাইছি যে ভাই কোলাকুলিটারি এইবারের জন্য, এই 10 মিনিটের জন্য, না এই সামনে ইলেকশন আছে এগুলো থাকবে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ঈদ মোবারক। দর্শক, এই যে একদম মুক্তভাবে বলতে পারলাম ঈদ মোবারক, অনেকে বলে থাকেন যে বাংলা বসন্তে এরকম মুক্তভাবে বলা এবং এই যে হাসি এবং আনন্দের সাথে বাংলায় ঈদ পালন হয়েছে কবে তা হয়তো ভুলতেই বসেছিল এদেশের মানুষ। আমরা আজকে কথা বলবো এই কেমন কাটলো ঈদের দিনগুলোতে মুক্ত পরিবেশে, ঈদ আড্ডা দিব। স্টুডিওতে উপস্থিত রয়েছেন এই বাংলা বসন্তের কিংবা ফ্যাসিবাদ বিদায় নেয়ার জন্য, বিদায় করার জন্য যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন, তাদেরই দুজন অসংখ্য মানুষের মধ্যে যারা নেতৃত্ব দিয়েছিলেন, এমন দুজনের আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন। আমরা অনুষ্ঠানের শুরুতেই যারা এই দীর্ঘ আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছেন এবং আত্মত্যাগ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। পরিচয় করে দিচ্ছি, স্টুডিওতে রয়েছেন উপস্থিত আমার বাম পাশে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক। এবং ডান পাশে রয়েছেন আপনাদের আরো একজন প্রিয় মুখ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। প্রিয় দর্শক, আজকে আমরা এই অনুষ্ঠানে অগ্রজ এবং অনুজের একটি সম্মিলন করার চেষ্টা করব। আমরা শুনবো তাদের দিনলিপি, কেমন কাটলো তাদের ঈদের দিনগুলো মুক্ত পরিবেশে। প্রথমেই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, আপনার কাছেই জানতে চাই কেমন কাটলো আসলে মুক্ত পরিবেশের এই ঈদের দিনগুলো? আলহামদুলিল্লাহ, অনেক শুক্রিয়া। যে আমি বলে থাকি আর কি, যে আমাদের এই বছরের আসলে ঈদ উল ফিতর পরবর্তী মানে রমজান পরবর্তী যে ঈদ, সেই ঈদটা হয়তো আমরা করেছি রমজান শেষে, কিন্তু এই বছর মূলত ঈদ করে ফেলেছি 5ই আগস্ট। 5ই আগস্ট দুপুর 12টা 12:30 যখন পার হয়, যখন আমরা স্ক্রলে দেখি যে সেনাপ্রধান বক্তব্য দিবেন, একই সাথে তখন গুজবের মতো ছিল, তখন কনফার্ম হয় নাই যে শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে। মানে ওই সময়টা আসলে যে আনন্দের জায়গাটা, এটা প্রকাশ করা যাবে না। এবং আমি ওই রাতে আমাদের ডিসিশন ছিল যে আমরা তো মানে কোনো ফোন ব্যবহার করা যাচ্ছে, আমরা যে ফোনই ব্যবহার করি 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে ওরা ট্র্যাক করে ওখানে লোক চলে যাচ্ছে। এরপরও আমাদের সিদ্ধান্ত ছিল যে আমরা এনি ওয়ে আমরা ফোন ব্যবহার করব। তো আমরা একটা বাসায়, আমি একটা এলাকায় ছিলাম, এরপরে হঠাৎ সাংবাদিকদের কাছে আমার কাছে একটা ফোন আসছে, আমাদের পরিচিত এক সাংবাদিক, যে সেনাপ্রধান আপনাদেরকে খুঁজতেছে। আমাদেরকে খুঁজতেছে মানে আমাদের আমিরে জামাতকে খুঁজতেছে। তা আমি তখন বললাম যে ভাই কি অ্যারেস্টের জন্য খুঁজতেছেন না কোনো কথা বলবেন? বললো যে না, মাসুদ ভাই সিচুয়েশন অলরেডি চেঞ্জ। আমি বললাম ভাই এটা তো অনেকক্ষণ থেকেই শুনতেছি, বাট আমার এটা দরকার। তো যাই হোক, আমি ওই সময়টুকু এবং তারপর আমি যখন বের হয়ে আমি সেই এলাকা থেকে শাহবাগ পর্যন্ত পৌঁছতে আমার 3.5 ঘন্টা লেগেছে। মানে এত রাশ ছিল মানে লোকদের। আমার কাছে মনে হয়েছে যে, আমি এটা বলি আজকে যে ঈদ বলছি কেন ওই সময়টা, মানে আমি অনেককে দেখেছি আমার নিজের চোখে। আওয়ামী লীগও সেদিন পতাকা হাতে নিয়ে তারা আনন্দ করেছে। আমি একজনকে জিজ্ঞেসও করেছি, আমার পরিচিত ক্লাস ফ্রেন্ড ছিল, এখন ব্যবসা করে। আমি বললাম যে ভাই আপনি এখানে? বলছে মাসুদ আমার বাসা এখানে। আপনারা নির্যাতিত ছিলেন, আমি মোটরসাইকেলে ছিলাম, আমি খুব বেশি কথা বলিনি। আপনারা নির্যাতিত ছিলেন এক ফর্মে, আমরা আর এক ফর্মে নির্যাতিত ছিলাম। আমাদের মধ্যে
মূল যারা ডেডিকেটেড লোক তাদেরকে বের করে দিয়ে আসলে আওয়ামী লীগ চলে গেছে একটা হাইব্রিড একটা অর্গানাইজেশনে। সুতরাং আমাদেরকে নিষ্পেষণ করা হয়েছে, আমাদের ব্যবসা সব বন্ধ করে দেওয়া হয়েছিল। তো সেই জায়গা থেকে কিন্তু মানে ঈদের ওইটা ফ্লেভারটা ওখান থেকেই আমাদের স্টার্ট হয়েছে। আর এখন আলহামদুলিল্লাহ এবার অনেক বছর পর বলা যায় যে পুলিশ ছাড়া, গোয়েন্দা তৎপরতা ছাড়া, ইনফর্মার নিয়োগ করা ছাড়া, আমি 15 বছরের তো 4.5 বছরে জেলে থেকেছি। আমার 11টা ঈদ কেটেছে জেলখানায়। 11টা ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। তো এর বাইরে যেগুলো ঈদ করেছি প্রত্যেকটা ঈদই আসলে একটা জেলখানার মতো, মানে জেলখানার ঈদগুলোই ছিল মূলত মুক্ত ঈদ। আপনার বাচ্চাকে দেখতাম যে হ্যাঁ নিয়ে যাচ্ছে, মানে আমাদের জেলখানার ঈদটা ছিল মুক্ত ঈদ, মানে ওখানে আমরা মুক্ত ঈদ করতাম, ঈদের নামাজ পড়তাম, কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে ইমামতিও করতে হয়েছে। আমি তো শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ভাই ইমামতিতেও নামাজ পড়েছি, ঈদের নামাজ জেলখানায়, এবং উনি খুতবা দিয়েছেন। মীর কাসেম আলী ভাইয়ের ইমামতিতে আমরা নামাজ পড়েছি, উনি যখন জেলখানায় ছিলেন পুরান ঢাকায়। তো ওটা ছিল মুক্ত, কারণ ওখানে আমাদের কোনো টেনশন ছিল না। কিন্তু বাইরে এই 15টা ঈদের বাইরে বা 11টা ঈদের বাইরে যেগুলো বাইরে ঈদ করেছি, এগুলো প্রত্যেকটা একটা জেলখানার ঈদের মতো ছিল। আমরা যেতাম, বাড়ি থেকে জানাতো, সংগঠন থেকে জানাতো আসবেন কিনা, দেখেন, কথা বলেন, চিন্তা করেন, আসলে কতক্ষণ থাকতে পারবেন। যেতাম, আশেপাশে লোক সেট করতে হতো, তারপরে যে মসজিদে যাব সেই মসজিদ, খুব আবেগ থাকতো, কিন্তু ওখানে প্রত্যেকের মধ্যে একটা বিরাট উত্তেজনা বিরাজ করতো, কতক্ষণে মাসুদ ভাইকে বিদায় দেওয়া যায়। বিদায় দেওয়া যায় মানে কোলাকুলি করতে চায়, ছবিও তুলতে চায়, আবার একটা স্ট্রেসও আছে যে মাসুদ ভাই যাওয়ার পরেই আমরা একটু ফ্রি হয়ে যাব। মানে তার আগ পর্যন্ত এখানে একটা বিরাট, মানে এটা ভালোবেসেই বলতো যে মাসুদ ভাই আপনি বেশিক্ষণ এখানে, আপনাকে আমরা রাখতে চাই না বেশিক্ষণ, আপনি যে নামাজ পড়াতে পেরেছেন, আপনি যেটু খুতবা দিয়েছেন, আপনার সাথে যে আমরা একটা কথা বলতে পেরেছি। হ্যাঁ, গ্রামের বাড়িতে আমি কোনো, আলহামদুলিল্লাহ আমি জেলখানায় থাকাটুকু ছাড়া বাকি কোনো ঈদ আমি এলাকায় মিস করিনি। প্রত্যেকটা ঈদ আমি আমার এলাকার মানুষের সাথে করেছি, আলহামদুলিল্লাহ তাদের পাশে থেকে। যে আপনার কাছে আমি ফিরবো, আমি কাছাকাছি উত্তর নিয়ে জাহিদুল ইসলাম আপনার কাছে আসি। ঠিক 1 বছর আগে যে ঈদটা পালন করেছেন, সেই ঈদের সাথে তখন কিভাবে পালন করেছিলেন? সেই ঈদের সাথে আপনি তখন কোথায় দায়িত্ব পালন করতেন, এবং ছাত্র সংগঠনের সাথে তো তখন ছিলেন, দায়িত্ব পালন করতেন, অন্যদেরকে নিয়ে কিভাবে সেই ঈদটা পালন করতেন, আর এবারকে কম্পেয়ারটা কিভাবে করবেন? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। যেমনটা মাসুদ ভাই বলছিলেন যে বিগত সময়ের ঈদের চেয়ে আবার ডিফারেন্ট, বিশেষ করে যারা ভিন্ন মতের বা ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে তাদের জন্য বেশ কঠিন ছিল। তো এবার আমার কাছে যেটা সবচেয়ে ব্যতিক্রম মনে হয়েছে যে আমাদের অনেক ভাইয়েরা আগে একসময় ঈদে বাড়িতে যেতে পারতেন না, তো যখন ঈদে ওনারা বাড়ি যাচ্ছিলেন আমাদেরকে ফোন দিয়ে জানাচ্ছেন যে ভাই বাড়ি যাচ্ছি। অনেকে ছিল যে 15 বছর পর্যন্ত ওনার বাড়িতে যেতে পারেননি, 10 বছর, 5 বছর, এভাবে বিভিন্ন জন বিভিন্ন সময়ে। তো এটা বেশ আনন্দের একটা জায়গা ছিল আমার জন্য যে আমাদের ভাইয়েরা এত বছর পর বাবা মায়ের সাথে গিয়ে, পরিবার পরিজনের সাথে গিয়ে ওনার নিজ গ্রামে গিয়ে ঈদ করবেন। তো এটা বেশ আনন্দের জায়গা ছিল। আর আমাদেরও ঈদ কেটেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো কেটেছে। বিশেষ করে 5ই আগস্টটাই আসলে বাংলাদেশের জন্য একটা স্বস্তির জায়গা তৈরি করে দিয়েছে। সবার মাঝে ফ্যাসিবাদ মুক্ত একটা পরিবেশে নিজের মতো করে চলা ফেরা, বিভিন্ন জায়গায় ইনভলভ হওয়া, অংশগ্রহণ করা, এই জায়গাটা আল্লাহর শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের জন্য অবারিত করে দিয়েছেন, এবং সেখান থেকে ঈদের যাত্রাটা শুরু হয়েছে। তো এবার ঈদও আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। বিশেষ করে আপনাদের যারা ছাত্র সংগঠনের মূল দায়িত্ব পালন করেন, আমরা যতটুকু জানি যে আপনারা আপনাদের পরিজনদের সাথে ঈদ পালন করতে পারেন না, এটা পরিজনরা কিভাবে নেয়? না, আমরা ঈদ পালন করতে পারি না বলতে সেটা বিগত সময়ে তো বেশ কিছু সমস্যার কথা আমরা বললাম, রাজনৈতিক আপনাদের অনেক অনুষ্ঠান থাকে, এটি আমরা যতটুকু জানি। ছাত্র শিবিরের কেন্দ্রে যারা দায়িত্ব পালন করেন আমরা সবাইকে প্রথম রমজানে বাড়িতে যাওয়ার বিষয়ে বিশেষ নির্দেশনা দিয়েছিলাম, এবং ম্যাক্সিমাম ভাইয়েরাই বাড়িতে প্রথম রমজান সেখানে বাবা মায়ের সাথে ইফতার করে। ইভেন আমি নিজেও আমার প্রথম রমজানটা আব্বা আম্মার সাথে কাটিয়ে এসেছিলাম। তো এবার ঈদও আলহামদুলিল্লাহ পরিবারের সাথে, যেহেতু ঈদ আসলে আমাদের শরীয়ত স্বীকৃত একটা আনন্দের বিষয়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো ঈদকেই মুসলিম উম্মার জন্য, আমাদের জন্য আনন্দের একটা জায়গা বলে ঘোষণা দিয়েছেন।
তার আমাদের আনন্দটা আসলে আত্মকেন্দ্রিক না, আমরা অনেক সময় শুধুমাত্র নিজে আনন্দ করব তা না, বরং পরিবার পরিজন আত্মীয় স্বজন। আর ছাত্র শিবিরের জায়গা থেকে যেহেতু জুলাই আগস্টে আমাদের অনেক ভাইরাই শাহাদাত বরণ করেছেন এবং সারা দেশে ছাত্র জনতার যে অভ্যুত্থান, এখানে অনেক ভাইরা শাহাদাত বরণ করেছেন, আমাদের বিশেষ নির্দেশনা ছিল যে সবাই যেন শহীদ পরিবারের সাথে, সেই জায়গা থেকে আমি নিজেও শহীদ পরিবারের সাথে আহতদের সাথে সাক্ষাৎ করেছি, ঈদের আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করেছি। আমাদের ম্যাক্সিমাম দায়িত্বশীলরাই এভাবে ঈদ পালন করেছে। আপনার কাছে আমরা ফিরবো, আমরা ঠিক এই জায়গাটাই মাসুদ ভাই আসতে চাই, সেটি হচ্ছে যে আপনি এখন দায়িত্ব পালন করছেন জাহিদুল ইসলাম, এই সংগঠনের কত বছর আগে সভাপতি আপনি ছিলেন? আমি তো 2006-07 মানে 2006-07 ছিলাম আমি। 6-7 ছিলেন। হ্যাঁ। এখন আপনি জামাতের দায়িত্ব পালন করছেন, তো তাদের সাথে তো আপনারা অ্যাটাচড। তো এই শহীদদের পরিবার, এবার অনেক শহীদের পরিবারই তো তাদের পরিজন ছাড়া ঈদ করছে, এই বিষয়টা তাদের আসলে কাছে তো আপনারা গিয়েছেন, তাদের বক্তব্যগুলো কি, আপনাদের কাছে পেয়ে তাদের আবেগটা কি একটু যদি? আলহামদুলিল্লাহ, আমি 3টা ফেজে বলি। একটা হচ্ছে যে ঈদের আগেই আমরা এই পরিবারগুলোর কাছে পৌঁছেছি, তাদের কাছে ঈদ সামগ্রী পৌঁছানো হয়েছে। ইভেন আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান ঢাকা মহানগরী দক্ষিণের যখন সাংবাদিকদের ইফতার মাহফিল ছিল, সাংবাদিকদের প্লাস হচ্ছে সাথে আমরা পরে আরেকটা করেছি হচ্ছে আহত শহীদ পরিবার পঙ্গুত্ব ফ্যামিলি যারা, তাদের নিয়ে করেছি আমাদের লেডিস ক্লাবে যেটা। তো সেখানে আমাদের প্রায় কয়েক হাজার ভাই বোনেরা এসেছিলেন, শহীদ পরিবার প্লাস আহত। সেখানে আমিরে জামাত প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে এইবার জামাত ইসলামের প্রতি নির্দেশনা হচ্ছে, ছাত্র শিবিরের প্রতি নির্দেশনা হচ্ছে যে তারা শহীদ পরিবার আহত পঙ্গুত্ব পরিবারগুলোকে নিজের পরিবার ধরে তাদের সাথে ঈদ করতে হবে। ইভেন আমিরে জামাত এই পরিবারগুলোতে গিয়েছেন। আমিরে জামাত সকালে বাইতুল মোকাররমে জামাত আদায় করেছেন, সেখান থেকে আমাদের ফারহান ফায়াজ যে রমনা, এখান থেকে স্টার্ট করে প্ল্যানটা ডিজাইন করে একদম আমাদের কমপক্ষে 30 থেকে 40টা শহীদ পরিবার, বিশেষ করে আপনি জানেন যে আমাদের যাত্রাবাড়ি অঞ্চলে শহীদের সংখ্যা বেশি, যাত্রাবাড়ি থানা থেকে ওখানে বেশি ফায়ার করা হয়েছিল। তো এই পরিবারগুলোর সাথে আমরা গিয়েছি, তাদের সাথে আমাদের কথা হয়েছে, আমাদের ভালো লেগেছে। আমিরে জামাত সবসময় তার বক্তৃতায় বলেন ডক্টর শফিক ভাই যে আমি শহীদ পরিবারের সদস্যদের কাছে আসি না, বরং শহীদ পরিবারের একজন সদস্য হিসাবে আমি তাদের কাছে আসতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করি। দিস ইজ আওয়ার অ্যাটিটিউড। তো এটা হলো একটা, বলছি যে আমরা শহীদ পরিবারকে আগেই ঈদ সামগ্রী দিয়ে তাদের পরিবারের সদস্য হিসাবে আমরা ভূমিকা রাখার চেষ্টা করেছি। নগদ অর্থ কিছু দেওয়ার চেষ্টা করা হয়েছে তাদের আত্মীয় স্বজন, সন্তান, সহধর্মিনী, তাদেরকে কেনাকাটা করে দেওয়ার জন্য। থার্ড ফেজ হচ্ছে যে আমরা আমিরে জামাত যেসব জায়গায় গিয়েছেন আগেই আমরা তাদের কাছে মানে ঈদের দিনের জন্য যা দরকার হয়, অর্থাৎ ফ্রুটস কিনে দেওয়া, বাচ্চারা থাকলে তাদের জন্য চকলেট কিনে দেওয়া হয়েছে, বাচ্চাদের উপযোগী কাপড় চোপড় তাদের কাছে আমরা পৌঁছে দিয়েছি আগে। আমিরে জামাত তাদের সাথে কোথাও 10 মিনিট, কোথাও 15 মিনিট এই সময়টা তাদের সাথে পাস করেছেন। এবং এটা মানে অন্য যে কোনো বছরের ঈদের চেয়ে এবং আমাদের পারিবারিক ঈদের চেয়ে আমার কাছে মনে হয়েছে যে, এবং আমাদের পরিবারও এটা এনজয় করেছে, যে পরিবার আমাদেরকে এটা বলেছে যে আপনারা আমাদের সাথে সময় দিলে যেটা ভালো লাগতো আপনারা এখানে সময় দিয়েছেন, দিস ইজ মাই গ্রেট অ্যাচিভমেন্ট, এটা আমার জন্য অনেক বড় অর্জন, আপনারা এটা করবেন। মানে এই মানে ইন্সপিরেশনটাও পরিবার থেকে আমাদের কাছে আছে বিধায় এটা কতদিন ধরে রাখতে পারবেন? এটা আমরা ধরে রাখবো, আমরা বলেছি এটা যতদিন আমরা বেঁচে থাকবো। এটা আমিরে জামাত বারবার বলেন, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি এখানে আছেন, সে তার জায়গা থেকে বলে, আমরা একজন কর্মী হিসাবে আমাদের জায়গা থেকে এটা আমরা বলি যে শহীদ পরিবার আমাদের পরিবার না, আমরা শহীদ পরিবারের আমরা সদস্য। সুতরাং এই অ্যাটিটিউডটা ধরে রাখার অর্থ হলো আমরা পরিবারকে কি কোনো একটা অকেশন হওয়ার পর ছেড়ে দেই বা 2 বছরের জন্য কন্ট্রাক্টর করি না, তাই না? পরিবারের সাথে আপনার কন্ট্রাকচুয়াল তো মানে রিলেশনটা হচ্ছে তো আত্মিক রিলেশন। আমাদের শহীদ পরিবারকে আমরা যতদিন বেঁচে আছি, সংগঠন যতদিন আছে, পৃথিবী যতদিন আছে, ততদিন তাদের সাথে আমাদের এই আত্মার সম্পর্কটা পরিবারের সদস্য হিসাবে এটা আমরা পালন করব। আমি খুব ছোট্ট করে একটু জানতে চাই, সেটা হচ্ছে শহীদের প্রসঙ্গ যেহেতু এসেছে, আপনাদের এখন পর্যন্ত শহীদের সংখ্যা কত ছাত্র শিবিরের আলাদা করে? জুলাই অভ্যুত্থানের আগ পর্যন্ত 234 জন শাহাদাত বরণ করেছে। তার মধ্যে এই জুলাই অভ্যুত্থানে কতজন? জুলাই অভ্যুত্থানের আমরা শুরু থেকে অনেকবার এই বিষয়গুলো মিডিয়াতে বলেছি, বিভিন্ন জায়গায় আমরা বিবৃতি দিয়েছি, বক্তব্যের মধ্যে বলেছি যে দেখুন, জুলাই অভ্যুত্থানটা কোনো দলের ছিল না, এটা একক কোনো দল বা একক কোনো আদর্শের আন্দোলন ছিল না, এটা ছিল জালেমের বিরুদ্ধে মাজলুমদের লড়াই, এটা ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে যারাই
নিয়মতান্ত্রিকভাবে অথবা হচ্ছে যারা গঠনমূলকভাবে বাংলাদেশকে দেখতে চায় তাদের আন্দোলন ছিল। তো এই জায়গা থেকে আমরা আমাদের নিজস্ব সংখ্যা প্রকাশ করা, প্রচার করা, এটাকে আমরা আমাদের জন্য সমীচীন মনে করিনি, বরং আমরা মনে করেছি যে এখানে যতজন শহীদ হয়েছে সবাইকে আমরা ওন করবো এবং সবার পাশে আমরা দাঁড়াবো। আপনারা যখনই ছাত্র সংগঠনের নিয়ে বা কথা বলেন, অনেক সময় শুনি আমরা যে সোনালী অতীত, হারিয়ে গেছে ছাত্র সংগঠনের অতীত। এখনকার ছাত্র সংগঠন নিয়ে আপনি কি বলবেন? সোনালী অতীত কি আপনাদেরটা ছিল, না এখন যারা আছে তারা মানে কোন পর্যায়ে অতিক্রম করছে, এটুকু বলবেন? আর সেই ক্ষেত্রে ছাত্র শিবিরকে আপনি কিভাবে দেখছেন, এখনকার শিবির আর আপনার শিবির? না, এটা তো আপনি আপনার কথাই বলেছেন, মানে অতীত মানে তো ওটা সোনালী হবে আর কি। কিন্তু এখন যারা আছে এরা যখন অতীত হবে ওটা আবার সোনালী হবে। সোনালী হবে এই অর্থে যে মানে যা হারিয়ে যায় ওটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, ওটাই তৎকালীন সময়ের জন্য বেস্ট মনে হয়। তো সেই জায়গায় আমি যদি আবার বিশ্লেষণের জন্য বলি, তাহলে এটা ঠিক যে আসলেই ওটা অতীত ছিল, এবং ওটা মানে শুধু অতীত ছিল না, ইটস এ গোল্ডেন নাইসলি গ্লোরিয়াস পাস্ট, ভেরি নাইসলি গ্লোরিয়াস পাস্ট, নো ডাউট, কোনো সন্দেহ নেই। আমার খুব ভালো মনে আছে সৈকত ভাই, যে আমরা যখন ইউনিভার্সিটিতে ছাত্রদল শিবির ছাত্রলীগ মারামারি হচ্ছে, আমরা ইউনিভার্সিটির সভাপতিরা ভাইস চ্যান্সেলরের রুমে বসে এইরকম এক টেবিলে বসে আমরা মিটিং করতেছি, এবং আমরা খুব সিনসিয়ারলি চেয়েছি। আমাকে বলেছে ছাত্রদলের সভাপতি মাসুদ ভাই এটা বন্ধ করতে হবে, আমি বলেছি যে ভাই এটা কিন্তু চলতে পারে না, আমি এখনই ফোন দিচ্ছি, এখনই কথা বলতেছি, দিস ইজ হিস্ট্রি, এটা কিন্তু একদম মানে আমরা করে এসছি। এবার ঢাকায় যখন আসছি আমরা সর্বদলীয় ছাত্র ঐক্য যেটা হয়েছিল, মানে এক প্ল্যাটফর্ম, এখন বলে যে এখন কত কথা শুনতেছি আমি খুব থান্ডার্ড হই যে যাদের সাথে আমরা এগুলো করেছি তারা এটা বলতেছে। আমি কোনো প্রোগ্রামে সর্বদলীয় ছাত্র ঐক্য, আমি ছাত্র শিবিরের সভাপতি হিসাবে আমি প্রধান অতিথি থেকেছি। আজিল বাড়ি হেলাল ভাই আমার সময়ের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি, উনি প্রধান বক্তা ছিলেন। উনি সভাপতি থাকলে শিবিরের কেন্দ্রীয় সভাপতি প্রধান বক্তা হতেন। ওনাদের নয়াপল্টনের অফিসে সেভারেল টাইম গিয়েছি আমরা। আমাদের 48/1 পুরোনো পল্টন ছাত্র শিবিরের কেন্দ্রীয় অফিসে সেভারেল টাইম ওনারা গিয়েছেন। আমরা এই ঈদের সময়, এটা দুর্ভাগ্যজনক, আমি মেসেজটা কনভে করতে চাই সৈকত ভাই, প্রত্যেকটা ঈদে এমনকি অন্যান্য অকেশনগুলোতে আমরা সাধ্যমতো, আমরা গরিব মানুষ, সাধ্যমতো আমরা তাদের জন্য গিফট পাঠানোর চেষ্টা করেছি, একেবারে ফর্মালিটিস মেনটেন করা, এবং খুব মানে পেয়ে তারা সিনসিয়ারলি আবার ওটা ফিডব্যাক দিয়েছেন। মাসুদ ভাই এটা পাঠিয়েছেন, না পাঠালে হতো, অনেক ধন্যবাদ, ব্যস্ততার মধ্যে আমাকে স্মরণ করেছেন। আবার এটাও বলতেন যে ভাই আমরা তো পারলাম না, তো যা হোক আপনারা করেছেন, এটা দিয়ে শুরু হলো, মানে এভাবে আমরা মানে খুব জলি মাইন্ডে এটা ইয়া করতাম। এখন তো খুব দুর্ভাগ্যজনকভাবে আমি এটা শুনতে পাই যে এই 2, 4, 5, 7 বছরের ছাত্র শিবির গিফট দিয়েছে, নেয় নাই, ফেরত দিয়েছে। কেন এটা নেওয়া যাবে না? কি হয়েছে? এটা বড় ভাইদের সাথে কথা বলতে হবে। আরে ভাই, বড় ভাইদের সাথেই তো আমরা এটা করে এসেছি, বড় ভাইদের সাথেই তো আমরা এক মঞ্চে কথা বলে এসেছি। আমি এটাও বলি আজকে যে আমরা যখন বক্তৃতা করতাম শিবির থেকে, তখন আজকের মানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা বা তাদের স্থায়ী কমিটির সদস্য যারা কথা বলেন, তারা স্লিপ দিতেন ছাত্রদলের সভাপতিকে যে শিবির কথা বলতেছে, আমি নাম ধরেই বলি, আমার অহংকার আল্লাহ মাফ করুন, যে মাসুদ কথা বলতেছে, ওকে স্লিপ দিবে না, ও যতক্ষণ চায় কথা বলবে। তো জিজ্ঞেস করতো যে আমাদের তো টাইম শর্ট আছে, বলতে টাইম শর্ট আছে, ও কথা বন্ধ করলে তো লোক সব চলে যাবে, তুমি লোক ধরে রাখতে পারবা? তখন তো আমাদের কোনো মানে শর্ট প্রোগ্রাম হতো না, মানে সকালে বসছি, দুপুর বিকাল পার হয়ে দিনব্যাপী অবস্থান কর্মসূচি নয়াপল্টনে মুক্তাঙ্গনে। তখন তো মুক্তাঙ্গন ছিল একটা মানে খুব পলিটিক্যাল স্পট, চলতে থাকবে, বলছে যে ওর ইয়া বন্ধ করবে না। ইভেন আপনাকে এটাও বলি, যখন আমাদের সাদেক হোসেন খোকা সাহেবের ওখানে যে ইয়াটা আমাদের মানে সদরঘাটের দিকে যে জায়গাটা, ওখানে যে প্রোগ্রামটা হয়েছিল বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে, সেই প্রোগ্রামে যখন আমি বক্তৃতা করতেছি, আমাদের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ পরোয়ার ভাইটা সহনরা আছেন, আমার বক্তৃতা চলতেছে পল্টন ময়দান না, পল্টন ময়দান যে নামটা ভুলে গেলাম, কি কমিউনিটি সেন্টার, তো ওখানে প্রোগ্রাম চলতেছে, আমার বক্তৃতা চলতেছে, একজন স্লিপ নিয়ে আসতেছে, ম্যাডাম খালেদা জিয়া ওকে থামাই দিছে, বলছে তুমি বসো, ও বক্তৃতা যতক্ষণ দিতে চায় ও দেবে, ও যখন থামবে তখন থামবে। এরকম সৌহার্দ্য ছিল, এই সৌহার্দ্যটা ছিল তো আমাদের। এটাকে আমি বলছি যে দিস ইজ নাইসলি গ্লোরিয়াস পাস্ট। তো এই সুন্দর অতীতটা আমরা কেন হারিয়ে ফেলতেছি? আমাদের তার মানে কি আমাদের আন্দোলন যখন চলবে তখন সৌহার্দ্য থাকবে, যখন আমরা ভালো সময় চলে আসব
তাহলে তো আপনার ধরে নিতে হবে আবার খারাপ সময় আসবে। কারণ আমরা আমাদের এই সহনশীলতা, এই সুন্দর সংস্কৃতিটা, তো রাজনীতির গুণগত পরিবর্তন মানে কি ভাই? রাজনীতির গুণগত পরিবর্তন কি মানে খালি আমি এমপি হইতে পারলাম, আমি সংসদে যেতে পারলাম, হাসিনা হটাই দিতে পারলাম, ফেসিবাদ চলে গেল, তা আমি কি করতে পারছি? হোয়াট ক্যান আই ডু অ্যান্ড হু হ্যাভ টু ডু? আমরা কি করতে পারছি? আমি তো মনে করি যে আজকে এই যে দেখেন ঈদের জামাত হবে, সবাই কোলাকুলি করে। তা আমি অনেক সময় দু একজনকে জিজ্ঞেস করি যে ভাই এই কোলাকুলিটা কি ঈদের সময় আছে না আরো দু একদিন থাকবে? একদম আমি জিজ্ঞেস করেছি এই বাড়িতে যে ভাই কোলাকুলিটা কি এইবারের জন্য, এই 10 মিনিটের জন্য, না এই সামনে ইলেকশন আসে এগুলো থাকবে? কানের কাছে মুখ নিয়ে আমি মজা করে জিজ্ঞেস করি। হাই প্রোফাইল বিএনপি নেতৃবৃন্দের সাথে দেখা হয়েছে, অন্য দলের সাথেও দেখা হয়েছে, ছাত্র নেতৃবৃন্দদের সাথে কথা হয়েছে। আমি বেশ কয়েকজনকে জানতে চাইছি যে ভাই এটা কি ঈদের নামাজের জন্য, ঈদের মাঠের জন্য, না আরো? তো বলে যে না মাসুদ ভাই কি বলেন এটা থাকবে। এই কি বলেন যে থাকবে, সেই দেখি বের হইয়া তার বক্তব্য হলো আমরা এই দেশ স্বাধীন করেছি, এটা মৌলবাদীদের হাতে দেওয়া হবে না, এই দেশ স্বাধীন করেছি আমরা, এখন আমাদের কথা ছাড়া থানায় গ্রেপ্তার করা চলবে না, এই দেশ স্বাধীন করেছি আমরা, কি মানে রাস্তার নিরাপত্তা চাই, আমরা চাঁদাবাজির নিরাপত্তাও চাই। হাউজ দ্যাট? তা আমি এটা খুব মানে এভাবে বলি যে দেখেন, ঈদ মানে তো শুধু একদিনের ঈদ না, এটা একটা প্রতীকী ঈদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন ঈদুল লিল্লাইম ঈদুল লিল কারীম। ঈদ সবার জন্য সমানভাবে হবে না। যারা সত্য কথা বলবে, সত্য পথে চলবে, এই এক মাসের ট্রেনিং নিয়ে যারা পুরো বাকি 11 মাস সুন্দরভাবে জীবন পরিচালনা করবে, তাদের জন্য ঈদুল লিল কারীম, সম্মানজনক ঈদ। আর একটা পক্ষ আছে রোজা রেখেছে, সব করেছে, ঈদুল লিল্লাইম, যারা সত্যকে ধারণ করতে পারবে না, মিথ্যাকে লালন করবে, অসত্যকে লালন করবে, চাঁদাবাজকে ধারণ করবে, সন্ত্রাসকে ধারণ করবে, অন্যায়কে ধারণ করবে, দখলদারিত্বকে ধারণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হচ্ছে এটা ঈদুল লিল কারীম না, ফেরেশতারা তাদের জন্য ঈদের মাঠে এসে বরদোয়া করবেন। সেই জায়গা থেকে আমার বোধহয় ঈদ থেকেও আমাদের আসলে আমাদের ঈদটা পার করেছে, এখান থেকে আমাদের লেসন নেওয়া উচিত যে ঈদটা আমরা শুধু একটা দিনের জন্য না, ঈদটা যেন আমাদের পুরো সমাজ, রাষ্ট্র এবং 365টা দিনের জন্য এটা একটা বাস্তবিক জীবনের সাথে এটা সম্পৃক্ত। ধন্যবাদ জাহিদুল ইসলাম। এই কথার সূত্র ধরেই একটু জানতে চাই, সেটি হচ্ছে যে এই সৌহার্দ্যটা আমরা দেখেছি যে 5 আগস্টের আগে কিন্তু আপনারা একসাথে আন্দোলন করেছেন দীর্ঘদিন। 5 আগস্টের পরে একটু বিভক্তি বোধহয় বন্ধুপ্রতিম অর্গানাইজেশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কারণে। কেন ধরে রাখা যাচ্ছে না? এখানে বৈপরীত্য কোথায়? আচ্ছা, আমি আপনার সাথে একটু দ্বিমত করব যে হয়তো আপনার কাছে বাহ্যিকভাবে মনে হচ্ছে যে অনেক কিছু বৈপরীত্য অথবা মুখোমুখি অবস্থান, আসলে বাস্তবিকতা তা না। দেখুন, পলিটিক্যালি সবারই নিজস্ব একটা আদর্শ থাকে, নিজস্ব একটা স্ট্যান্ড থাকে, তিনি সেখান থেকে তার আদর্শের চর্চা করবেন, স্ট্যান্ড নিবেন, এটাই স্বাভাবিক। তো সে জায়গা থেকে হয়তো পলিটিক্যাল গ্রাউন্ড থেকে এখানে একটা আদর্শের মুখোমুখি মনে হতে পারে, কিন্তু ইন্টারনালি আসলে আমাদের সকল ছাত্র সংগঠনের সাথে, যাদেরকে আমরা অ্যাটলিস্ট ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল অতীতে বা আছে, আমরা তাদের সাথে সবার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিরাজ করে। সেটা আমরা রমজানেও ইফতার প্রোগ্রাম আয়োজন করেছি। এরপরে মাসুদ ভাই যেটা বলেছেন, ওনাদের সময় গিফটের আদান প্রদান হতো, আলহামদুলিল্লাহ এটা আমাদের এবারও হয়েছে, এবং আমাদের শুভেচ্ছা বিনিময় হয়েছে। এবং খুব রিসেন্টলি হচ্ছে আমরা ঈদ পুনর্মিলনী প্রোগ্রামের আয়োজন করব বন্ধু প্রতিম সকল ছাত্র সংগঠনকে নিয়ে। তো সে জায়গা থেকে আমি মনে করি ঈদ তো আসলে ভ্রাতৃত্ব এবং ঐক্যের একটা প্রতীক। এটা মানে হচ্ছে সবাই অতীতের হয়তো যদি কোনো ভুলভ্রান্তি থাকে, সম্পর্কের ক্ষেত্রে কোনো ঘাটতি থাকে, সেটা ভুলে যাবেন, সেটা পারিবারিক দিক থেকে, সোশ্যাল পার্সপেক্টিভ থেকে। তাই মনে করি পলিটিক্যালিও হচ্ছে আমাদেরকে এই শিক্ষাটা ঈদ থেকে নেওয়া উচিত, এবং যদি আমাদের ভিতরে ভুল বোঝাবুঝি থাকে সেটা অবশ্যই আলাপ আলোচনার মাধ্যমে, পারস্পরিক সৌহার্দ্যের মাধ্যমে সেটা সমাধান হতে পারে। দীর্ঘদিন তো ফ্যাসিবাদ এই জাতির ঘাড়ে বসেছিল, তো যখন ফ্যাসিবাদ মুক্ত হলো তখন আপনারা নেতৃত্বে, তো সে জায়গা থেকে যারা আগের প্রজন্মে গত 15 বছর 17 বছর নেতৃত্বে ছিল, তাদের জায়গা থেকে এখনকার নেতৃত্বকে কি একটু এগিয়ে রাখবেন আপনি? এখনকার নেতৃত্ব যদি আপনি আমাদের কথা বলুন, এখন আমরা তো আমাদের এগিয়ে রাখবো বা পিছিয়ে রাখা এটা আমি বলবো না, এটার অবজারভেশনটা আপনারা দিবেন, অথবা সমাজের যারা সিভিল সোসাইটি রয়েছে, সামাজিক ব্যক্তিত্ব রয়েছে, তারা এই অবজারভেশনটা হয়তো করবেন। বাট আমি মনে করি না যে হচ্ছে ভাই যেটা বলছেন গ্লোরিয়াস হিস্ট্রি, আসলে সবাই যার যার অবস্থান থেকে সেই সময়টা এসে গ্লোরিয়াস, অথবা সময়কে রিড করে আমরা কি আসলে সঠিক সিদ্ধান্ত নিতে পারছি কিনা, এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আর ফ্যাসিবাদের যে শাসনটা গিয়ে
গিয়েছে বা ফ্যাসিবাদের যে আমলটা গিয়েছে, আসলে এখানে তো আসলে কোনো রাজনীতি ছিল না, এখানে ফ্যাসিজম ছিল। এখানে আসলে কোনো সৌহার্দ্যের চর্চা ছিল না, এখানে টোটালি সবকিছু হচ্ছে চাপিয়ে দেওয়া স্বৈরতান্ত্রিক মনোভাবের কার্যক্রম ছিল। তো সেই জায়গা থেকে আপনি এবারও রমজানে খেয়াল করবেন ক্যাম্পাসগুলোতে অন্যরকম একটা আবহ তৈরি হয়েছে, রমজানকে উদযাপন উৎসব মুখে পরিবেশ তৈরি হয়েছে, এবং শিক্ষার্থীদের মাঝে এমন উচ্ছ্বাস আসলে আমরা আমাদের জায়গা থেকে বিগত সময় কখনো দেখিনি। তো সে জায়গায় ঈদের ছুটি তো চলছে, শেষ হয়ে যাবে ঈদের ছুটি, আশা করি ঈদ ফিরে আসলে সবার ভিতরে সেই ঈদের আমেজটা আমরা ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের মাঝে দেখতে পাবো। আমি জাহিদের ইসে একটু বলি, মানে আমি একটা ক্যাম্পাসে একবার গিয়েছি এই রমজানের ইফতারে, গিয়ে দেখি 11টা ব্যানারে একটা মাঠে প্রোগ্রাম হচ্ছে। এক মাঠে আপনি কি, আমরা আর কি ঈদ করছি পরের দিন, মানে আমার কাছে ওই মাঠটা একটা ঈদ মনে হয়েছে। কারণ ইমেজিন, আপনি ভাবতে পারেন এটা সেই বাংলাদেশ যেখানে একটা ব্যানারে কেউ প্রোগ্রাম করতে হইলো, ওই প্রোগ্রামের ব্যানারে লোকেরা মারামারি করে ওই ইফতার শেষ। ইফতার তো নিষিদ্ধ করা হয়েছিল, আর একটা ক্যাম্পাসে গিয়ে আমি প্রত্যেকটা ব্যানারে ঘুরে আসছি এবং সবাই সবার সাথে হ্যান্ডশেক করছে। 11টা ব্যানারে একটা ক্যাম্পাসে প্রোগ্রাম হচ্ছে একই মাঠে সবাই যার যার মতো কথা বলতেছে, মজা করতেছে, প্রত্যেকে তার আইডেন্টিটি তুলে ধরতেছে, তার আদর্শিক কথা বলতেছে, রমাদানের শিক্ষা বলতেছে। আপনার কাছে একটু প্রশ্ন, সেটি হচ্ছে যে আপনি যে সংগঠনের সভাপতি ছিলেন, আপনাদের তো কত বছর পর্যন্ত আপনারা থাকতে পারেন এক সংগঠনের সভাপতি? এটা আমাদের মানে সংগঠন পদ্ধতি বা সাংবিধানিক ভাবে এটা বলা আছে, যেটা যে 1 বছরের জন্য নির্বাচিত হবেন, জি এইটা বলা আছে। এরপরে বাকি পরিষদ, আমাদের কার্যকরী পরিষদ আছে, এক্সিকিউটিভ কমিটি ঠিক করেন। আপনি কয় বছর ছিলেন? আমি 2 বছর ছিলাম। এটিও নির্বাচনের মাধ্যমে। সেই 2 বছর পরে আপনার কি মনে হয়েছে এতদিনের মধ্যে যে আপনি কোনো একটা আকাঙ্ক্ষা ছিল যে এটি করবেন কিন্তু করতে পারেননি ছাত্র শিবিরের সভাপতি অবস্থায়, বা আবার শিবিরে ফিরে যেতে পারলে এই কাজটি আপনি করবেন বা করতেন, এরকম কখনো মনে হয়? এরকম কোনো কাজ কি আপনার মনে হয়? এটা আমরা তো ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি 1 বছর 2 বছর, এটা খুবই শর্ট টাইম মনে হয় আমাদের কাছে। মানে যখনই শুরু করি, মানে শুরু করতে করতে দেখি যে আমাদের 6 মাস চলে গেছে, আবার শেষ করতে করতে দেখি যে 6 মাস নাই। পরবর্তী 2 বছরটা কিছু সময় হাতে থাকে কাজ করার জন্য, কিন্তু 1 বছর যারা দায়িত্ব পালন করেন, মানে এটা একেবারেই বলা যায় যে সে কোনো সময় হাতে পান না। তো এটা যেটা আপনি বলেছেন, আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আমি আসলে কি করে আসতে পারি নাই, আমার সেই জায়গাটা, বা এখন যদি আমাকে আবার ছাত্র শিবিরে ফিরে দেওয়া হয়, আমাকে অনেকে বলেনও আমার বয়স, স্ট্রাকচার, ফিজিক্যাল, আপনি এখনো শিবিরে আসেন লাগে। আমি বললাম আসেন লাগে না, আমি এখনো শিবিরে আসি। এবং আপনি শুনলে নিশ্চয়ই মানে হবেন যে আমি এখন জামাত ইসলামের কেন্দ্রীয় শুরার সদস্য, ওয়ার্কিং কমিটির মেম্বার, জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের এই সব পরিচয় দেওয়ার পরেও মানে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলাম এইটুকু বললেও মানে উপস্থাপক যে থাকে সে পায় না আর কি। রাজশাহী ইউনিভার্সিটির সভাপতি ছিলাম, এইটাও বলা লাগে। তা আমি অনেক সময় জিজ্ঞেস করি যে ভাই এইটা বলা লাগে, মাসুদ ভাই যে রাজশাহী ইউনিভার্সিটির সভাপতি ছিলেন, শিবিরের কেন্দ্রীয় সভাপতি, এটা না বললে আসলে পাওয়া যাইতেছে না। তো এটা আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই খেদমতটুকুর জন্য কবুল করেছেন। তো সেই জায়গায় আমি যদি ছাত্র শিবিরে আবার আমার কাছে এরকম ইমাজিনারি যদি হয় যে স্বপ্নের জগতে আমি ছাত্র শিবির আছি, তাহলে আমি যেটা চাইবো সেটা হচ্ছে যে ছাত্র শিবিরকে এই দেশের মানুষের কাছে, বিশেষ করে ছাত্র সমাজের এখন যে সবচেয়ে বড় অধপতনের জায়গা, মানে মোরাল ইথিক্সে আমরা যে হারিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র চলতেছে, আমাদেরকে, যুবকদেরকে শেষ করে দেওয়া, তরুণদেরকে শেষ করে দেওয়া, সেই জায়গায় আমার চ্যালেঞ্জ থাকতো, বা আমি চ্যালেঞ্জ নিতাম যে আমাদের তরুণদেরকে যেন অশ্লীলতা, বেহায়াপনার জায়গায় তারুণ্যের শক্তিটাকে যেন কেউ শেষ করে দিতে না পারে। কারণ আমি ছাত্রজীবন থেকে, সেই শিবির থেকেই বলতাম যে আমাদেরকে এখন কেউ অস্ত্র দিয়ে হারাবার আগে আমাদেরকে নৈতিক শক্তিতে কেউ হারিয়ে দিতে চাইবে। নৈতিক শক্তিতে যদি আমরা হারিয়ে যাই, তাহলে আমাদের দুনিয়া সব থাকবে, আমরা পরাজিত হয়ে যাব, কিছুই থাকবে না। কিন্তু মোরাল ইথিক্সে আমরা স্ট্রং থাকবো, আমরা জিতে যাব, আমাদেরকে কেউ হারাতে পারবে না। অনেক ধন্যবাদ। আমি শিবির সভাপতি ছাত্র শিবিরের জাহিদুল ইসলাম, আপনার কাছে ছোট্ট করে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে ছাত্র শিবির থেকে শেষ করার পর তো জামাতে যায়, তাই তো? নাকি বিপরীত কোনো কিছু হওয়ার সুযোগ আছে? না, এটাকে আপনি এভাবে করে ডিফাইন বা কোনো স্ট্রাকচারের প্রেমে বন্দি করার সুযোগ নেই। যেটা আমাদের সিস্টেম, ছাত্র শিবিরের পর থেকে ওনার ছাত্র জীবন শেষ হয়।
ছাত্র জীবন শেষ হওয়ার পর এরপরে তিনি পলিটিক্যালি এঙ্গেজড হবেন কিনা, অথবা সোশ্যালি তিনি ভূমিকা রাখবেন কিনা, নাকি একাডেমিকলি ভূমিকা রাখবেন, নাকি ইকোনমিকের কোনো জায়গা থেকে ভূমিকা, এটা টোটালি ওনার উপর ডিপেন্ড করে। তো যাদের পলিটিক্যালি ভিউটা ভালো বা যারা পলিটিক্যালি এঙ্গেজমেন্টটা বেশি রাখতে চায়, তারা সাধারণত জামাত ইসলামের সাথে সংযুক্ত হন, অথবা আমাদের যেটা মানে ভ্যালুসের যে ম্যাচিংটা, সেখান থেকে তিনি সম্পৃক্ত হন। তো এই ক্ষেত্রে ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা একেবারে বাধ্যতামূলকভাবে জামাতে ওনাকে ইনক্লুড করতে হবে এমনটা আমাদের সাংবিধানিকভাবে বলা নেই, বাট বেসিকলি ভ্যালুস ম্যাচিং এর কারণে এটাই হয়ে থাকে। জি, যে ছোট্ট প্রশ্নটা আরো একটু জানার আছে, তা হচ্ছে যে জামাত তো অনেক আগের প্রতিষ্ঠান, বাংলাদেশের একদম প্রাচীনতম বা পুরনোতম সংগঠনের মধ্যে একটা। তো সেখান থেকে কি আপনার কোনো কিছু, আপনাদের যারা এখনকার ছাত্র শিবির করেন তাদের কাছে জামাতের কোনো পরিবর্ধন কর্মসূচি, কর্মপদ্ধতির কোনো সংযোজন, এটি কি মনে করেন যে কোনো কিছু গ্যাপ আছে বা করা দরকার? না, দেখুন, আমরা তো হচ্ছে মানে আমাদের জন্মের পর থেকে বাংলাদেশটাকে আমরা যেভাবে দেখে এসেছি, এখানে বেসিকলি আমরা আওয়ামী লীগকে দেখেছি, বিএনপিকে দেখেছি, বা বড় রাজনৈতিক হিসেবে জামাতকে দেখেছি। তো বাকি আদার্স আরও তো অনেক দলগুলো ছিল। তো আমাদের জায়গা থেকে মনে হয়েছে যে আসলে যে বয়ানগুলো ৭১ ইস্যু দিয়ে নিয়ে আসা হয়, অথবা হচ্ছে বিভিন্ন পলিটিক্যাল গ্রাউন্ড থেকে অনেক বক্তব্য বয়ান দেওয়া হয়। তো একটা হলো বয়ান আর বক্তব্য, আরেকটা হচ্ছে আসলে আমি প্র্যাকটিক্যালি কি দেখছি। তো যে মানুষগুলোকে বিভিন্ন অপবাদ দেওয়া হয়েছে, বা হচ্ছে তাদেরকে বিভিন্ন ট্রায়ালের মাধ্যমে বিচারিক হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, তো এই মানুষগুলোকে যখন আমরা কাছ থেকে দেখি, সম্পূর্ণ ডিফারেন্ট একটা জায়গা দেখি। তো সেখান থেকে আমি মনে করি জামাত ইসলাম যেভাবে কাজ করে যাচ্ছে, এরপর আপনি এই গত ১৫ বছরও জামাত বাংলাদেশের জন্য রাজনীতি যেভাবে ভূমিকা রেখেছে, ইভেন আপনি ৫ তারিখের পরের ওভারঅল কার্যক্রমগুলোকে যদি একটা কম্পারেটিভ স্টাডি করেন, যেখানে অপরাপর রাজনৈতিক দল বা জামাত ইসলামের ভূমিকা, আমি মনে করি এটা অসাধারণ এবং চমৎকার। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। আসলে আমাদের দেশের এখন এই যে ঈদের সময় গ্রামের বাড়ি মানুষ যাচ্ছে, আড্ডা হচ্ছে, চায়ের আড্ডা, সব জায়গায় কিন্তু আসলে আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই ঈদের আনন্দ বাড়িয়ে দিচ্ছে পলিটিক্যাল বিভিন্ন কথাবার্তা। সেখানটায় আপনি আগামী নির্বাচনকে সামনে রেখে আমি জানি যে আপনার এলাকায় আপনি যাচ্ছেন, যাতায়াত করছেন, আপনি তো পটুয়াখালী ২। জি, পটুয়াখালী ২ সেখানেও যাচ্ছেন, সেখানের মানুষের সাথেও কথা বলছেন। আপনাদের কি এই প্রশ্নের মুখোমুখি কখনো হতে হচ্ছে যে আমরা দেখি যে বিএনপির যুব সংগঠন আছে, যুবদল, অন্য সবারই আছে, জামাতের কেন নেই? আপনি ছাত্র সংগঠনের পরে সরাসরি জামাতেই চলে আসতে হলো, যুবকদের আলাদা কেন সংগঠন নেই? এটি কি কোনো যৌক্তিক কারণ আছে? প্রথম একটু এই সুযোগে দেশবাসীকে তো শুভেচ্ছা তো আমরা জানিয়েছি, আবারও ঈদ পরবর্তী শুভেচ্ছা আমার প্রিয় বাউফলবাসীর জন্য। ঈদ পরবর্তী সবাই শুভেচ্ছা থাকলো। আমার কাছে দুটো বিষয়, যে বিগত বছরগুলোতে লোকজন আসতো প্রচুর, তো এই বছর কিন্তু ৩ ধরনের লোক আসছে। এক হচ্ছে শুভেচ্ছা বিনিময় করা, আর এক হচ্ছে অভিযোগ দায়ের করা, আর এক শ্রেণী আসছে আবদার পেশ করা আর কি। তো অভিযোগের পরিমাণটা অপেক্ষাকৃত কিন্তু বেশি। এইটা কিন্তু আমাদের রাজনৈতিক দল হিসাবে সবাইকে এটা মাথায় নিতে হবে। আমার ধারণা এটা সবগুলো পলিটিক্যাল পার্টি, বিশেষ করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা আগামীতে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি দু একটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় হয়েছে, আমি তাদেরকে মেসেজটা কনভে করেছি এবং তারা আমার সাথে একমত যে মাসুদ আসলে যতটুকু আবদার পেয়েছে, আবদার মানে ধরেন একটা ট্রান্সফার, একটা চাকরি, এটা খুব এলাকায় কমন ব্যাপার আর কি, কিন্তু এর মধ্যে অধিকাংশ এসেছে ভাই আমার দোকানটা বন্ধ করে দিছে, ভাই আমার তরমুজের ক্ষেতটা নিয়ে নষ্ট করে ফেলছে, ভাই আমার ছেলেটাকে কালকে ধরে নিয়ে গেছে, ভাই আমার নামে একটা মিথ্যা মামলা দিছে। এই জিনিসগুলো আমাদের ফেস করতে হচ্ছে। তো এর পাশে আমি মনে করি যে আমাদের জামাত ইসলামী রাজনৈতিক সংগঠন হিসেবে আপনি যেটা বলেছেন যে যুব সংগঠন, আমাদের আপনি হয়তো জানেন কিনা, জানার কথা আপনার, যে যুব বিভাগ নামে জামাত ইসলামের একটা সংগঠন আছে এবং এটা একদম জেলা উপজেলা পর্যন্ত এটা বিস্তৃত এবং এটা অত্যন্ত মজবুত সংগঠন আমাদের এখন। যে যুব বিভাগে বেসিক্যালি আমাদের সাধারণ যুব শ্রেণী, সেখানে ছাত্র শিবির করে এসছে, তিনি হয়তো কোনো কারণে জামাতে যোগ দিতে পারেন, যেটা ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদ একটু আগে বলেছে, যে একজন ভাই হয়তো ছাত্র জীবন শেষ করে মনে করে যে আমি তো দীর্ঘ একটা প্রক্রিয়ায় পলিটিক্যাল একটা অ্যাসেসমেন্টের মধ্যে, একটা এনভায়রনমেন্টের মধ্যে ছিলাম, আমি এখন একটু ক্যারিয়ার প্রফেশনালিজমে
নিজেকে সেট করে এটা কি আমি মুভমেন্টের জন্য, এটা কি আমি ন্যাশনের জন্য ডেডিকেট করতে চাই। তো যিনি পলিটিক্সে ইনভলভ হবেন আর যিনি প্রফেশন ইনভলভ হবেন, দুজনের স্ট্রাকচার কিন্তু একরকম হবে না, ডিজাইন সেট আপ কিন্তু একরকম হবে না। হয়তো একজন লোক 3 মাসেই জামাতে যোগ দিয়ে জামাতে রোকন হয়ে যাচ্ছেন, আরেকজন হয়তো স্ট্রাকচার, স্ট্যান্ডার্ড, ক্যারেক্টার, তার অ্যাটিটিউড সবই ঠিক আছে, অ্যাম্বিশন ঠিকই আছে, কিন্তু সে শুধুমাত্র একটু টাইম নিচ্ছে। বাট তার সাথে এমন হয় যে একজন রোকন যেভাবে জামাতকে সহযোগিতা করেন, তার চেয়ে ওই ভাইটা তার জায়গা থেকে অনেক বেশি অ্যাসিস্ট করতেছেন। হয়তো শুধুমাত্র আমাদের যেটাকে আমরা বলি যে ক্যারিয়ার সিস্টেমে সে হয়তো একটা জায়গায় আলাদা হয়ে আছে। সেই জায়গায় যুব বিভাগ আমাদের এখন স্ট্রং একটা বিভাগ। এ কারণে জামাতের বিভিন্ন ফর্মে এটা আলোচনা হয়েই আমরা মনে করেছি যে যুব বিভাগ আলাদা করে আমাদের প্রয়োজন, যুব সংগঠন দরকার নেই, যেহেতু যুব বিভাগ এটা কভার করছে। আর ছাত্র শিবির করার পরে মূলত যুবকরাই তো জামাত ইসলামী এখন চালাচ্ছে। আমাকে দেখে কি আপনি বার্ধক্য মনে হয়? আমি তো জামাত ইসলামী এখন দুর্বল মানুষ, আমি জামাত ইসলামী ঢাকা মহানগরীর সেক্রেটারি হিসাবে কাজ করছি। আমার সাথে ছাত্র শিবিরের 4 জন কেন্দ্রীয় সভাপতি এখন এখানে সহকারী সেক্রেটারি হিসাবে কাজ করছেন। তো এটা তো কোনো অসুবিধা নাই। আমরা তো বলছি না যে বয়স বিবেচনায় আপনি জামাত ইসলামীতে বেরিয়ে আছে, আপনার অনেক কম বয়সের সে এসে সংগঠনের বড় দায়িত্ব পালন করতেছে। সুতরাং মাঝখানে আমরা কোনো প্ল্যাটফর্ম ভাবছি না। অনেক ধন্যবাদ জাহিদুল ইসলাম, আপনার কাছে আসি। আপনারা মাঝখানে ছাত্র সংসদের ব্যাপারে আপনারা বেশ সরব ছিলেন, হঠাৎ করে নীরব কেন? না, নীরব আপনার কাছে কেন মনে হচ্ছে? আমরা সবসময় সরব ছিলাম এবং ছাত্র সংসদের নির্বাচনের যে যৌক্তিকতা সেটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং সাধারণ শিক্ষার্থীদের মতামত আমরা যাচাই করার চেষ্টা করেছি তারা আসলে কি চায়। ম্যাক্সিমাম সাধারণ শিক্ষার্থীরা চায় যে ক্যাম্পাসে ছাত্র নির্বাচন হোক। তো যেহেতু রমজান কেন্দ্রিক সবার এক ধরনের ব্যস্ততা থাকে, অথবা ম্যাক্সিমাম ক্যাম্পাসগুলো ছুটি হয়ে গেছে আগে, তো এই কারণে রমজানে হয়তো বিষয়টা নিয়ে আলাপ আলোচনা একটু কম হয়েছে। কিন্তু আমার মনে হয় ঈদের পরে এটা নিয়ে আবার আলাপ আলোচনা। আপনারা তো ক্যাম্পাসগুলোতে ভালো করবেন আপনারা আশা করছেন নাকি? আমরা সেটা প্রত্যাশা করছি, বাট সেখানে শুধু আমরাই করব, অন্য কারো করার কোনো সুযোগ থাকবে না, এটা আমরা মনে করি না। সবারই ভালো করার সুযোগ থাকবে, যার যার কার্যক্রম তার শিক্ষার্থীদের সাথে কতটুকু এঙ্গেজড হতে পারছে সেটার উপর ডিপেন্ড করবে। বিশ্ববিদ্যালয়ে তো আপনারা শুধু ছাত্রদের নিয়ে কাজ করেন, ছাত্র সংসদে ভোট তো ছাত্রীদেরও রয়েছে, তাদের মধ্যে আপনারা কিভাবে কাজ করছেন? তাদের ভোট পাওয়ার এখন যে সব এই সময়ের আপনাদেরকে ছাত্রীরা যে ভোট দিবে এই নিশ্চয়তা কিভাবে তাদেরকে দিচ্ছেন, বা তারা কতটা আপনাদের প্রতি আস্থা রাখতে পারছে? জি, এটার উপরে আমরা একটা সার্ভে করেছি। আমরা যতটুকু দেখেছি যে ছাত্রীদের মাঝে ছাত্র শিবির সম্পর্কে বিগত সময়ে যে একটা কৌতূহল ছিল, অথবা ছাত্র শিবির সম্পর্কে যে একটা অপবাদের কারণে মিথ্যা একটা মাইন্ড সেট আপ ছিল, সেটা অনেকাংশে এখন সেটা কেটে গেছে। আমরা বেশ কিছু সাক্ষাৎকারও দেখেছেন মিডিয়াতে, ছাত্রীরা বলেছে যে ছাত্র শিবির সম্পর্কে এতদিন আমরা একভাবে শুনেছি, কিন্তু এখন যখন ছাত্র শিবির কার্যক্রমগুলো আমরা ওপেনলি ক্যাম্পাসে দেখছি, তাদের ধারণা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর আমাদের ম্যাক্সিমাম প্রোগ্রামগুলোতে যেগুলো ওপেন স্পেসে অথবা ক্যাম্পাসের কমন ইন্টারেস্টের জায়গা থেকে প্রোগ্রাম, সেখানে ছাত্রীদের থাকার সুযোগ থাকে। আপনি দেখেছেন যে আমাদের মেডিকেল ক্যাম্প করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু ইউনিভার্সিটিতে, সেখানে ছাত্রীদের জন্য আমাদের আলাদা সেট আপ ছিল যাতে করে তাদেরকে সেখানে সেবা দেওয়া যায়। এরপর ইফতার প্রোগ্রামগুলোতে আমাদের আলাদা সেট আপ ছিল যাতে করে তারা তাদের পরিবেশটা মেনটেন করে সেখানে প্রোগ্রামগুলো করা যায়। তো আশা করছি এই যেটা আপনি ধারণা করছেন এটা অনেকাংশেই কেটে যাবে। মাসুদ ভাই, আপনার কাছে আসি, আমরা খুব বেশি সময় পাবো না, আগামীর আবারও জাতীয় রাজনীতিতেই আসি। সেটি হচ্ছে ইসলামী দলের মধ্যে ঐক্যের কথা চলছিল, সেটি কি কোনো আগালো? আসলে মানে ঐক্যের প্রক্রিয়াটা হচ্ছে যে নির্বাচনের ডেডলাইন যখন আসবে, এটার একটা টাইম ফ্রেম যখন ঠিক হবে, তখন ইলেকশনের মুডে আসবে পলিটিক্যাল পার্টিগুলো, পলিটিক্যাল পার্টির ওয়ার্কার্স যারা, থিঙ্কার যারা। তো সেই এনভায়রনমেন্ট বা সেই টাইমলাইনে কিন্তু আমরা এখনো পড়ি নাই। এখন একদম প্রাইমারি লেভেল আলোচনা চলতেছে। এই প্রাইমারি লেভেল আলোচনাটা ঈদকে সামনে রেখে আরো কিছুটা, শুধু ঈদ না, মানে রমজানকে এবং ঈদকে সামনে রেখে সেটা আরো কিছুটা ডেভেলপ করেছে, আলাপ আলোচনা হয়েছে। কারণ রমাদানি ইফতার মাহফিলগুলো আসলে প্রকাশ্যে বক্তব্য একেবারেই কম হয়েছে, কিন্তু ওখানে মিলন মেলার মধ্য দিয়ে কিন্তু পরস্পরের সাথে বেশ ইম্পর্টেন্ট কথা হয়েছে। আমি নিজেই এটা সাক্ষী। একেবারে নিজেরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, এক টেবিলে বসে কথা বলেছেন। এরপরে ঈদের মাঠে কিছু আলোচনা হয়েছে, ঈদ পরবর্তী এক রাজনীতিবিদ আর এক রাজনীতিবিদ গিয়েছেন, সেখানে কিছু কথাবার্তা হয়েছে। আসলে মানে জোটগত ব্যাপারটা আনুষ্ঠানিকতায় যতটুকু না ডেভেলপ করে, তার সে পার্সন টু পার্সন, আনঅফিসিয়ালি, ইনফর্মাল
এনভায়রনমেন্টে আলোচনাটা এটাকে এগিয়ে দেয়। বেশি সেই জায়গাটা রমজান, ঈদ এবং ঈদ পরবর্তী এই সময়টা আমার কাছে মনে হয়েছে যে বেশ ডেভেলপ করেছে এবং ইলেকশনের ফর্মালিটিসটা স্টার্ট হলে চূড়ান্তভাবে আমি মনে করি যে এটা একটা জায়গায় গিয়ে পৌঁছবে। এখন পর্যন্ত এবং আমরা আশাবাদী যে ইসলামী দলগুলোর সাথে জনগণের প্রত্যাশা আছে, ইসলামী দলগুলো আগের তুলনায় অনেক দূর আমরা কাছে এগিয়ে এসেছি। আপনাদের এখনকার যে চ্যালেঞ্জ আগামী নির্বাচনে, সেটি আপনারা কাদের সাথে মনে করছেন যে বিএনপি আপনাদের জন্য বড় চ্যালেঞ্জ প্রতিদ্বন্দ্বী, নাকি নতুন ছাত্রদের এই শিক্ষার্থীদের নিয়ে যে দল গঠন হলো এনসিপি, তারা আপনাদের চ্যালেঞ্জ বা প্রতিদ্বন্দ্বী? কাদেরকে মনে না, করছেন? আমরা তাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করছি না, আমরা তাদেরকে সহযোদ্ধা মনে করি। আমাদের আমি সবসময় বলি যে খেলার মাঠে যদি আপনি একটা পক্ষ খেলেন তো ওটা তো কোনো খেলা হলো না, ওটা তো কোনো মাঠ হলো না, যেটা 15 বছর চলেছে। আপনি রেফারি, আপনি খেলোয়াড়, আপনি গোলকিপার, আপনি গোল দিবেন, তো এইটাকে তো খেলাও বলে, কেউ নির্বাচনও বলে নাই। তো এটা তো সৌন্দর্য যে আমার প্রতিপক্ষ যত মজবুত হবে, যত শক্ত হবে, তত আমার প্রিপারেশনটা ভালো হবে, আমি তত পাবলিকের কাছে আমার সুন্দর কথাগুলো বলতে পারবো। আমার জন্য চ্যালেঞ্জ হচ্ছে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা যায় নাই। দিস ইজ ভেরি বিগ চ্যালেঞ্জ। আমি বিভিন্ন সময় টেলিভিশনে বলেছি। নাম্বার 2 হচ্ছে অস্ত্র উদ্ধারগুলো হয় নাই। আপনি দেখেন 5 আগস্ট চলে গিয়েছে, এখনো কথায় কথায় রামদা নিয়ে বের হয়ে যাচ্ছে, এখনো ছোটখাটো ইস্যুতে পিস্তল নিয়ে বের হয়ে যাচ্ছে, AK-47 নিয়ে বের হয়ে যাচ্ছে, এবং সরকারের তালিকাতেই কয়েক হাজার অস্ত্র অবৈধ যেগুলো লাইসেন্স নেই সেগুলো তারা উদ্ধার করতে পারে নাই। তাহলে হোয়াটস হ্যাপেন্ড? এগুলো তো ব্যবহৃত হবে। অবৈধ টাকা কত হাজার কোটি লক্ষ হাজার টাকা বাইরে পাচার হয়েছে, আবার দেশের মধ্যে এগুলো ব্যবহৃত হচ্ছে। বাইরে যারা নিয়ে ফেলেছে তারা তো দেশের জন্য এগুলো কাজে লাগাচ্ছে, এই অবৈধ অপকর্মের জন্য তার কাজে লাগাচ্ছে। আপনি নিশ্চিত হলেন কি করে যে নির্বাচন হবে আর এই টাকা ব্যবহৃত হবে না? আমার কাছে চ্যালেঞ্জ হচ্ছে সন্ত্রাসী, আমার কাছে চ্যালেঞ্জ হচ্ছে অবৈধ অস্ত্র, আমার কাছে চ্যালেঞ্জ হচ্ছে এই অর্থ যেটা অন্যায়ভাবে অবৈধভাবে যেগুলো পাচার করে নিয়ে হয়েছে, সেইগুলো উদ্ধার না করা পর্যন্ত আমি মনে করি সংস্কার যে প্রশ্ন আসছে, সংস্কারগুলো এই জায়গাগুলো সংস্কার বা এই জায়গাগুলো উদ্ধার না করে, পরিচ্ছন্ন না করে আপনি একটা ইলেকশন করতে পারবেন না, এবং সেটা অংশগ্রহণমূলক, বৈধ এবং সুষ্ঠু হবে, এটা ভাবার কোনো কারণ নেই। আমি একদম শেষে চলে আসছি, আমাদের সময় বলছে। আপনার আসলে গোটা দেশ নিয়ে আপনারা কাজ করেন, তারপরেও আপনার নির্বাচনী এলাকার জন্য আপনার কিছু বলার থাকলে ছোট্ট করে একটু বলবেন। আর যেহেতু ঈদ আড্ডা ছিল, আমরা যতটা জানি আমাদের দর্শকরা দু একজনে বলেছে যে মাসুদ ভাইয়ের কাছ থেকে একটা কিছু শুনতে চায়, গান অথবা আবৃত্তি কোনো একটা কিছু, সেটি দর্শকের দাবি, আপনি যদি পূরণ করেন এটি আপনার উপর ছেড়ে দিলাম। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা আগেও জানিয়েছি, ঈদ পরবর্তী শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে এই সুযোগে আমার পটুয়াখালী 2 আসনের বাউফলের যারা সম্মানিত বাউফলবাসী, আমি আপনাদের পরিবারের একজন সদস্য, আপনাদের জন্য ঈদ পরবর্তী শুভেচ্ছা রইল। পুরো ঈদের আনন্দটা যেন এরকম হয়, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভুলে যাওয়া সব দ্বিধাদ্বন্দ্ব, আমরা যেন সেই দ্বিধাদ্বন্দ্ব ভুলে এগিয়ে যেতে পারি। আমি আজকের শোয়ের সৌজন্যে, আমার প্রিয় বাউফলের সৌজন্যে আমার প্রিয় গান, যেটা আমি 4.5 বছর জেলখানায় প্রিজন ভ্যানে যখন কাশিমপুর থেকে এসে যেতাম, ঢাকায় নিয়ে আসতো আমাকে, 4 থেকে 4.5 ঘন্টা লাগতো, অথবা কখনো 6 ঘন্টা পর্যন্ত আমরা প্রিজন ভ্যানে থাকতাম। যেখানে 30 জন থাকার কথা সেখানে আমাদের 70 জন আমরা থাকতাম, অর্থাৎ দাঁড়াবারও জায়গা থাকতো না। তখন আমরা খুব মানে বিপদগ্রস্ত মনে করে একটা গান আমরা গাইতাম, যেটার আমি 2টা লাইন আমি একটু বলি। এটা আমার খুব পছন্দের গান, প্রিয় গান, এবং যখন আমি খুব একাকিত্ব হই তখন আমি এই গানটা নিজে গুনগুন করে গাই। বিধায় আমি কোনো শিল্পী না, বাট এই গানটার সাথে আমি অভ্যস্ত। আমি তোমার মতো আপন করে আর কারে পাই বলো, হাঁটতে গেলে ছায়া হয়ে, বন্ধু হয়ে সঙ্গে তুমি চলো, আর কারে পাই বলো। একটুখানি রোদের কষ্টে দাও মেলে দাও ছায়া, কাঙালে প্রাণ ক্লান্ত যখন দাও মেলে দাও মায়া। একটুখানি রোদের কষ্টে দাও মেলে দাও ছায়া, কাঙালে প্রাণ ক্লান্ত যখন
দাও মেলে দাও মায়া, এমন সবুজ আঁচল তো তুমি ওষ্ঠে তুমি তোলো, আর কারে পাই বলো, তুমি আমার প্রভু, আমার ভালোবাসা, আমার সুখ, আমার দুঃখ, আমার আলো আশা। আমি তো মনে হচ্ছিল যে শুনতেই থাকি, শোটা যেন শেষ না হয়। শেষ দিকে এসে জাহিদুল ইসলাম আপনার কাছে আসি। আপনার সারা দেশে আপনি ছাত্র সংগঠন পরিচালনা করেন, আপনার যারা দলের সমর্থক রয়েছে, কর্মী রয়েছে, জনবল রয়েছেন, তাদের জন্য এবং আপনার বন্ধু প্রতিম বা ছাত্র সমাজের জন্য আপনার কোনো কথা থাকলে আমরা শুনবো। এবং একই অনুরোধ এসেছে দর্শকের কাছ থেকে, আপনার কাছ থেকেও। আপনি গান আপনিও করেন, এটি আমরা শুনলাম, তো আপনার কাছ থেকেও আমরা কিছু শুনতে চাই একই সাথে। আচ্ছা জি, ধন্যবাদ। আমি শুরুতেই ঈদের শুভেচ্ছা জানিয়েছিলাম। তো ইসলামের যে কনসেপ্ট এবং ঈদের যে কনসেপ্ট, ঐক্য, ভ্রাতৃত্ব এবং আমাদের জুলাই আন্দোলনের যে স্পিরিট, সেটাও এই জায়গাটাতে একাকার হয়ে গিয়েছে যে আমরা ঐক্যবদ্ধভাবে ভ্রাতৃত্ব ভালোবাসার মধ্য দিয়ে এই দেশটাকে গড়ব। আসলে সত্যিকার অর্থে আমরা অনেকগুলো সময় নষ্ট করেছি সেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন থেকে শুরু করে আজকের দিনটি পর্যন্ত। যেভাবে করে এই দেশটি তার সামর্থ্যের আলোকে, রিসোর্সের আলোকে এগিয়ে যাওয়ার কথা ছিল, আমার কাছে মনে হয়েছে আমরা সময় নষ্ট করেছি। সেজন্য আসুন আর সময় নষ্ট না করে আমরা এই ঈদের স্পিরিটকে কাজে লাগিয়ে, জুলাইয়ের স্পিরিটকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধভাবে হাতে হাত রেখে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যার যার জায়গা থেকে ভূমিকা রাখি। তো মাসুদ ভাই তো চমৎকার গান গেয়েছেন। আমি আর গান গেয়ে মানে ভাইয়ের যে গানের মানে ভারত ছিল, আসলে এখন আমারটা আর কারোর কাছে, দর্শকের কাছে ভালো লাগবে না। আমি জাস্ট কবিতার দু একটি পংক্তি করছি। কপল গড়ায় অশ্রু ঝরায় কত শহীদের মা, আলমারিতে রাখা আছে রক্ত মাখা জামা, তবুও থেমে নাই শাওয়াল মাসের চাঁদ, ঈদ এসেছে বাংলাদেশে দূর হয়ে ফেসিবাদ। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জাহিদুল ইসলাম এবং অসংখ্য ধন্যবাদ ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, আপনাদের দুজনকেই। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরা অতিথিদের সাথে প্রত্যাশা করি এবং আমরা জানি আপনাদেরও প্রত্যাশা হচ্ছে ফ্যাসিবাদ যেন এদেশে আর কখনো স্থান না পায় এবং একটি কল্যাণমূলক রাষ্ট্র গড়তে যে যেখানে আছি সেখান থেকেই যেন ভূমিকা পালন করি। আর এই জন্য ঐক্যবদ্ধ থাকা খুব বেশি জরুরি। আসুন, ঈদের খুশি ছড়িয়ে পড়ুক, শুধু একদিন, দুদিন, 5 দিন নয়, সারাটি বছর আমরা সবাই মিলে ভালোভাবে কাটুক, এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের মাই টিভি সংলাপের ঈদ আড্ডা। আল্লাহ হাফেজ।